ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমার যে আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির সেট নাম্বার 10টা নিয়ে এসেছি। অলরেডি আমি কিন্তু 9টা সেট আমার যতদূর মনে পড়ছে আপলোড করে দিয়েছি। মানে 2001 থেকে 6 অবধি কমপ্লিট করা আছে। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং। ওখানে কিন্তু প্লে লিস্টে চেক করবে ডাব্লিউবিসিএস হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এইভাবে প্লে লিস্ট করাই আছে। ওখানে কিন্তু 2001 থেকে 6-এর যাবতীয় ক্লাসগুলো আপলোড করে দিয়েছে, ওখানে দেখে নিও। আর এই যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউবিসিএস ছাড়াও যে কোনো রকম পরীক্ষাতেই দেখবে উপকারে আসবে তোমাদের। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। আর কেন খারাপ লাগছে, যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও কী ধরনের ক্লাস চাইছো তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সেই ধরনের ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। আর আমার ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। যারা টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন করোনি, যদি এই সব ভিডিওগুলোর ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তারা কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ইউটিউবের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকে, ওখানে ক্লিক করে। এছাড়াও হোম পেজেও লিঙ্ক দেওয়া থাকে। এছাড়াও যারা হোম পেজ ডেসক্রিপশান বক্স যেসব ছাত্রছাত্রীরা বোঝো না, কনফিউজ হয়ে যাও, তাদের জন্য কি করি আমি, এই প্রতিটা ভিডিও দেখবে, ভিডিওতে প্রথম যে কমেন্টটা দেখবে আমি নিজেই কমেন্টটা করে রাখি, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে। যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই বলে চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকে, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং /23 এইভাবে দেওয়া আছে। মানে ওই একই নামে তার সঙ্গে একটা স্ল্যাশ দিয়ে একটা নিউমেরিক্যাল দুটো ওয়ার্ড দেওয়া আছে, দেখবে। ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেও। ওখানে আমি ফ্রি পিডিএফগুলো দিয়ে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে ফ্রি পিডিএফগুলো ডাউনলোড করে নিও, তোমাদের পড়তে সুবিধা হবে। চলো আজকের প্রথম প্রশ্ন, গান্ধীজির কাছে অহিংসা ছিল ডাব্লিউবিসিএস 2007-এর মানে প্রিলিমিনারি প্রশ্ন। কোন উদ্দেশ্যে অর্জনের একটি উপায়, কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়, মানে গান্ধীজির কাছে এই যে অহিংসা বা অহিংসাটা এটা কী ছিল, নন ভায়োলেন্ট যেটা ব্যাপারটা গান্ধীজি আর কি বিশ্বাস করতেন, এটা কী জন্য? কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়, একমাত্র উদ্দেশ্য বিরোধীকে ঘাবড়ে দেওয়ার পন্থা বা নিষ্ক্রিয় প্রতিরোধ। সঠিক উত্তর হবে নিষ্ক্রিয় প্রতিরোধ। গান্ধীজির কাছে অহিংসা ছিল নিষ্ক্রিয় প্রতিরোধ। চলো পরের প্রশ্ন, অ্যাংলো মোহামেডান কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। সৈয়দ আহমেদ খান, ফজলুল হক, নবাব সলিমুল্লাহ, মোহাম্মদ আলী জিন্না। সৈয়দ আহমেদ খান কিন্তু এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। সৈয়দ আহমেদ খান দিয়ে কিন্তু আমি প্রচুর নোট আগে আমি দিয়েছি। যারা আর কি আমার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির বিভিন্ন দেখবে বিভিন্ন রকম ক্লাস যে আমি করিয়েছি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, রেল, এই সবগুলোতে কিন্তু দেখবে আমি কিন্তু খুব ভালো ভালো নোট দিয়ে রেখেছি। ওই জন্য নোটগুলো আর রিপিট করিনি। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে সৈয়দ আহমেদ খানের সম্বন্ধে নোট দেখে নিতে পারো। উনি কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এই বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু ওনার সম্বন্ধে প্রচুর প্রশ্ন আসে। তাহলে অ্যাংলো মোহামেডান কলেজ বা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এইভাবেও অনেক সময় দেখবে দেওয়া থাকতে পারে। সেইটা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে সৈয়দ আহমেদ খান। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন এটাও কিন্তু পরীক্ষায় আসে। 1875 সালে কিন্তু এই কলেজটা প্রতিষ্ঠা হয়। 1875 সালে এই কলেজটা প্রতিষ্ঠা হয়েছিল এবং 1927 সালে কিন্তু এটা আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। সৈয়দ আহমেদ আসলো, ধরো অ্যাংলো মোহামেডান কলেজ দেখছো, এটা কিন্তু অনেক জায়গায় আসতে পারে যে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেন। দুটো কোশ্চেনেরই এক অ্যান্সার হবে, ওটা একটু তোমাদের কনফিউজ করার জন্য দেবে। আর এটাও কিন্তু পরীক্ষায় আছে, কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? 1875 সালে। এবং 1927 সালে কিন্তু এটা আলিগড় বিশ্ববিদ্যালয়, এখনও জানো তোমরা আলিগড় বিশ্ববিদ্যালয় আছে। আর 1927 সালে এই কলেজটা কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, ঠিক আছে। 1875 সালে এটা অ্যাংলো মোহামেডান কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। পরে 1927 সালে কিন্তু এটা কিন্তু আলিগড় বিশ্ববিদ্যালয় নামে মানে পরিবর্তিত। এটা আসতে পারে যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথমে কী নামে পরিচিত ছিল, 4টি ইউনিভার্সিটির নাম দিল। আর ক্লাসের মধ্যে দেখবে মাঝে মাঝে এইরকম আমার করতে হয়, কারণ একটা নির্দিষ্ট সময় অন্তর ভিডিওতে টাচ না করলে পুরো পজ হয়ে যায়। আবার প্রথম থেকে তোমাদের ধরো কোনো একটা বিষয় অ্যানালাইসিস করছি, তখন ওটা প্রথম টাচ করলাম না বলেই যাচ্ছি, তখন ওটা পজ হয়ে যায়। তারপর প্রথম থেকে তোমাদের করতে হয় ভিডিওটা, তাই জন্য এটা মাঝে মাঝে এরকম টাচ করতে হয়। আর টাচ করলেই লেখাটা বিরক্তিকরভাবে আসে, জানি একটু বিরক্তিকর, একটু ম্যানেজ করে নিও। আর উনি কিন্তু ওনার দুটো বিখ্যাত পত্রিকা আছে যেগুলো উনি প্রকাশ করতেন। একটা হচ্ছে পায়োনিয়ার, যেটা ইংরেজি ভাষায়, আরেকটা হচ্ছে তাহজিব
এক মিনিট, আরেকটা হচ্ছে তাহজিব উল আকলার্ক। তাহজিব উল আকলার্ক বলে দুটো পত্রিকা, ওটা কিন্তু উনি উর্দু ভাষায় প্রকাশিত করতেন। এটার থেকেও বেশি আসে যে পাওনিয়ার পত্রিকাটা কে প্রকাশ করতেন আর কোন ভাষায়, এটা হবে সৈয়দ আহমেদ খান স্যার, সৈয়দ আহমেদ খান, এবং ওটা কিন্তু উনি ইংরেজি ভাষায় পত্রিকা আর কি ইংরেজি ভাষায় প্রকাশ করতেন। আর উনিই কিন্তু প্রথম দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক, মানে ওনাকে যদি বলে দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবককে, তখন কিন্তু ওই মোহাম্মদ আলী জিন্নাও থাকে, দেখবে অপশানে দুটো একসঙ্গে থাকে। মোহাম্মদ আলী জিন্না ওইটা কিন্তু একটা আলাদা প্রশ্ন, উনি কোন মানে কোন মুসলিম লীগের অধিবেশনে ওটা প্রথম তুলেছিলেন। কিন্তু দ্বিজাতি তত্ত্বের যে উদ্ভাবক, মানে হিন্দু মুসলিম যে দুটো পৃথক জাতি, এই তত্ত্বের উদ্ভাবক কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুটো কিন্তু আলাদা, ওখানে কিন্তু মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে গুলিয়ে ফেলো না। এছাড়াও ওনার সম্বন্ধে কিন্তু অনেক নোট দেওয়া যায়, চাইলে তোমরা একটু নিজে থেকেও দেখে নিতে পারো। কিন্তু এই পত্রিকার নামটা মনে রেখো, পাওনিয়ার আগে আমি দিয়েছি বলে এখানে দিইনি। আর একটা পত্রিকা হচ্ছে তাহজিব উল আকলার্ক, যেটা উর্দু ভাষায় প্রকাশ হতো, আর পাওনিয়ারটা কিন্তু ইংরেজি ভাষায় প্রকাশ হতো। আচ্ছা, পরের প্রশ্ন, ইলিয়ট কাকে সুলতানি আমলের আকবর বলেছিলেন? WBCS 2007-এর প্রশ্ন। ইলতুতমিশ, বলবন, আলাউদ্দিন খলজি, ফিরোজ তুগলক, মানে ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে সুলতানি আমলের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে, ঠিক আছে। ইলিয়ট একজন ঐতিহাসিক, উনি কিন্তু ওনাকে এই ফিরোজ শাহ তুগলককে কিন্তু এই উপাধিটা দিয়েছিলেন। যেমন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান, এই উপাধিটা কে দিয়েছিলেন? এটা হবে ভিনসেন্ট স্মিথ। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, কারণ সবাই জানে যে সমুদ্রগুপ্তকে কাকে ভারতের, মানে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা, এটা কিন্তু কমন কোশ্চেন। কিন্তু অনেক সময় পরীক্ষায় আসবে যে কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দেয়, তখন হবে ভিনসেন্ট স্মিথ। আর যেরকম এই প্রশ্নটা কিন্তু তখন এইভাবে আসতে পারে যে সুলতানি আমলের আকবর, এটা কিন্তু অনেকেই জানো তোমরা, সুলতানি যুগের আকবর বলে দিল কে বলেছে, মানে ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর কে বলেছিলেন। চারটে অপশনের সঙ্গে দেখবে ইলিয়ট আছে, তখন সঠিক উত্তর ইলিয়ট হবে। ওই জন্য ঐতিহাসিকের নামটা মনে রাখতে হবে, যে ওই টাইটেলটা ওনাকে দিয়েছেন। আর সুলতানি যুগে প্রকৃত রাজা কে ছিলেন? কুতুবুদ্দিন, ইলতুতমিশ, বলবন, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হবে ইলতুতমিশ, কিন্তু এখানে প্রকৃত দিয়েছে, মানে বলে না একটা প্রশ্ন আছে দেখবে যে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, উনি মোহাম্মদ ঘোরেরই সৈন্য ছিলেন। কুতুবুদ্দিন আইবক, এবারে কুতুবুদ্দিন যদি বলে দাস বংশের প্রতিষ্ঠাতা কিন্তু কুতুবুদ্দিন আইবক, যতদূর সম্ভব মনে পড়ছে আমার 1206 খ্রিস্টাব্দে উনি দাস বংশের বা স্লেভ ডাইনেস্টির মানে কি প্রতিষ্ঠা করেন। কিন্তু যদি আসে যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, দেখবে ওখানে একটা আছে, তখন হবে ইলতুতমিশ। ওই জন্যে যদি আসে যে সুলতানি যুগ, কিংবা ধরো মানে ইলতুতমিশের সময় থেকেই কিন্তু মানে কুতুবুদ্দিন আইবকের সময় কিন্তু উনি কিন্তু তোমরা পড়লে বুঝতে পারবে, উনি হয়তো প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু উনি পুরোপুরিভাবে ঠিকভাবে শাসন ব্যবস্থা যে স্বাধীনতা, ওইটা ওনার ছিল না, বা উনি নিজে থেকেই নিতে চাননি। কিন্তু ইলতুতমিশের সময় থেকে এটা কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়। সঠিক উত্তর হবে ইলতুতমিশ। ভালো করে একটুখানি পড়ে নিও চ্যাপ্টারগুলো। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? WBCS 2007-এর প্রশ্ন। MK গান্ধী, মানে আমাদের মহাত্মা গান্ধী, JL নাইডু মানে জওহরলাল নেহরু, SC বোস মানে সুভাষচন্দ্র বসু, BG তিলক মানে বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর হবে জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন SC বোস, সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এইখান থেকে একটু নোট দেখে নাও, যদি আসে কখনো, দেখো যে এইখানে এই প্রশ্নটা তো এরমভাবে দিয়েছে, ভালো কথা, কিন্তু যদি আসে যে জয় হিন্দ স্লোগানটা মানে কে আর কি প্রথম, মানে কী বলো, প্রথম আর কি এটা প্রথম কার মুখ দিয়ে বেরিয়েছিল বা কে প্রথম উদ্ধৃত করেছিল, তখন হবে চেম্পাকরণ পিল্লাই, ঠিক আছে। এনার সম্বন্ধে দেখে নিতে পারো। চেম্পাকরণ পিল্লাই 1907 সালে প্রথম জয় হিন্দ স্লোগানটা দিয়েছিল, যেটা পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্রর দ্বারা কিন্তু আর কি কী বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর দ্বারা এটা কিন্তু জনপ্রিয় হয়েছিল এই স্লোগানটা, বলা যেতে পারে। কিন্তু এই স্লোগানটা প্রথম চেম্পাকরণ পিল্লাই দিয়েছিল 1907 সালে, ঠিক আছে। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিল? WBCS 2007-এর প্রশ্ন। রামদাস, তেগ বাহাদুর, অর্জুন দেব, গোবিন্দ সিং। এটা অর্জুন দেব আছে, অনেক সময় অনেক জায়গায় দেখবে অর্জুনও আছে। সঠিক উত্তর হবে তেগ বাহাদুর। 1675 সালে কিন্তু ঔরঙ্গজেব ওনাকে হত্যা করেছিলেন, শিরোচ্ছেদ করে হত্যা করেছিলেন, 1675 সালের সালটাও জেনে রাখো, অনেক সময় সালটাও আসে। 1675 সালে ঔরঙ্গজেব কিন্তু তেগ বাহাদুরকে শিরোচ্ছেদ করে হত্যা করেন।
স্বরাজ দলের উদ্দেশ্য কী ছিল? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন, কংগ্রেসের কর্মসূচির বর্জন, আইনসভায় প্রবেশ করা ও সরকারকে ভেতর থেকে আঘাত করা ও চরমপন্থা অবলম্বন করা। আইনসভায় প্রবেশ করা ও সরকারকে ভেতর থেকে আঘাত করাই ছিল স্বরাজ দল বা স্বরাজ পার্টির প্রধান উদ্দেশ্য। আর এই যে স্বরাজ দল, এই স্বরাজ দলের প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 1923 সালে, বহুবার নোটটা দিয়েছি আমি। আর এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। ঠিক আছে, যদি আসে প্রতিষ্ঠাতা কে, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, দুটো যদি পেয়ার করে দিতে পারে বিভিন্ন প্রশ্নে আমি বলে দিচ্ছি। অনেক সময় দেখবে যে 4টে অপশানে 8 জনের নাম আছে, মানে পেয়ার করা আছে। হয়তো দেওয়া আছে যে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, এরকম পেয়ার কিংবা সিঙ্গেলে দেওয়া থাকে। চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু, ইন্দ্র নাম মনে রাখবে। 1923 সালে ওনার কি এই পার্টিটার প্রতিষ্ঠা করেন। এবং প্রতিষ্ঠাতা সভাপতি মানে ফাউন্ডিং প্রেসিডেন্ট যদি জানতে চায় যে ফাউন্ডিং প্রেসিডেন্ট কে ছিল, চিত্তরঞ্জন দাস, ও ফাউন্ডিং সেক্রেটারি বা প্রতিষ্ঠাতা সচিব ছিলেন মতিলাল নেহেরু। খুব গুরুত্বপূর্ণ, ফাউন্ডিং প্রেসিডেন্টটা কিন্তু জানতে চায় না অনেক সময়, বেশিরভাগ জায়গায় পরীক্ষায় আসতে পারে। মানে হু ওয়াজ দ্য ফাউন্ডিং সেক্রেটারি অফ স্বরাজ পার্টি, হু ওয়াজ দ্য ফাউন্ডিং সেক্রেটারি অফ স্বরাজ পার্টি, মানে স্বরাজ পার্টির, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা সচিব কে ছিলেন? তখন সঠিক উত্তর হবে মতিলাল নেহেরু। ঠিক আছে। লাহোর কংগ্রেসের 1929-এর উদ্দেশ্য ছিল, ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন, ভারতের জন্য স্বশাসন, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা, ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন, ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন। সঠিক উত্তর হবে ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। ভারতের জন্য পূর্ণ স্বাধীনতাই ছিল লাহোর কংগ্রেসের উদ্দেশ্য। লাহোর কংগ্রেস মিন্স কি? এখানে লাহোর কংগ্রেস মানে লাহোর কংগ্রেস কোনো একটা আলাদা পার্টি নয়, মানে ভারতের যে জাতীয় কংগ্রেস সেটাই এরা ঘুরিয়ে দিয়েছে। মানে লাহোর অধিবেশন, মানে ভারতের জাতীয় কংগ্রেসের যে 1885 সাল থেকে যে অধিবেশনগুলো পরপর হয়েছিল, মানে প্রথম অধিবেশন বোম্বাইতে বসেছিল, তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে অধিবেশনগুলো হয়েছিল, সেই রকমই লাহোর কংগ্রেস মানে 1929 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল লাহোরে, যেটা সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু, এবং এটা রাভি নদীর তীরে বসেছিল। এটাও পরীক্ষা আসতে পারে যে দেখবে এটা রাভি নদীর তীরে, এরকম একটা, না রাভি নদীর তীরে ওটা একটা অন্য প্রশ্ন, সরি বন্ধু, এটা ভুল বলে ফেললাম আমি। যাই হোক, লাহোর কংগ্রেসের উদ্দেশ্য ছিল হচ্ছে ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা। দেখবে প্রচুর পরীক্ষায় আসে না যে কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয়, কোন অধিবেশনে জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের ঘোষণা করা হয়, তখন সঠিক উত্তর হবে হচ্ছে লাহোর কংগ্রেস। ঠিক আছে। আর লাহোর অধিবেশনেই কিন্তু প্রথম পূর্ণ স্বরাজের দাবি ওঠে। আচ্ছা, যা সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। এবার এই সম্বন্ধে আরেকটু বলে দিই। পরাধীন ভারতের স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রথম কিন্তু এই অধিবেশনে, মানে যেটা পালন করা হয়েছিল 1930 সালের 26শে জানুয়ারি। মানে পরাধীন যে ভারতের প্রথম স্বাধীনতা দিবস যদি কখনো আসে, যে পরাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? 1930 সালের 26শে জানুয়ারি। এবং এই কারণেই কিন্তু 26শে জানুয়ারিটাকে পরবর্তীকালে রিপাবলিক ডে হিসাবে মানে এটাকে অ্যাকসেপ্ট করা হয়। বুঝতে পেরেছ যে এই পরাধীন ভারতের মানে এই অধিবেশনে একটা মানে ওরা সিদ্ধান্ত নেয় যে 1930 সালের যে তারপরে মানে 26শে জানুয়ারি, পরের বছর 26শে জানুয়ারিতে ওরা আর কি স্বাধীনতা দিবস পালন করবে। তখনও তো বুঝতে পারছে ভারতের ইন্ডিপেন্ডেন্ট হয়নি, কিন্তু পরবর্তীকালে এই 26শে জানুয়ারিটাকেই যেহেতু আমাদের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল, 26শে জানুয়ারিটাকে পরবর্তীকালে কিন্তু ওই জন্যই এটাকে রিপাবলিক ডে হিসাবে, প্রজাতন্ত্র দিবস হিসাবে কিন্তু আমরা পালন করি। আর এই অধিবেশনটা কিন্তু লাহোর কংগ্রেস, হ্যাঁ এটা কিন্তু আমি তখন ঠিকই বলেছি, লাহোর কংগ্রেসের অধিবেশনটা কিন্তু রাভি নদীর তীরে বসেছিল। ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে যে কোন নদীর তীরে অধিবেশনটা বসেছিল, রাভি নদীর তীরে হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজাফফর খুনের সাথে কোন দুই বিপ্লবী জড়িত ছিলেন? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সম্বন্ধে একটা নোট ভালো দিয়েছিলাম ক্লার্কশিপে, তোমার চাইলে দেখে নিতে পারো ক্লার্কশিপের হিস্ট্রি পিওআইকিউগুলো দেখলে বুঝতে পারবে। বিনয় বসু, বাদল গুপ্ত, সূর্য সেন, লোকনাথ বল, দামোদর ও বালকৃষ্ণ চাপেকার, প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু। সঠিক উত্তর হচ্ছে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু। কিন্তু এই মুজাফফর খুনের সাথে, যেটা বিহারে অবস্থিত, ওরা জড়িত ছিল। তোমরা জানো যে ওই কিংসফোর্টকে মারতে গিয়ে আর কি নিরীহ ইংরেজবাসী হত্যা করেছে, এই সম্বন্ধে তোমরা জানো আশা করি সবাই। এটা ঘটনাটা আর কি 1908 সালেই হয়েছিল। এবং এই প্রফুল্ল চাকি কিন্তু সুসাইড করেছিলেন, সুসাইড করেছিলেন। আর ক্ষুদিরাম বসু কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন এবং পরে কিন্তু ওনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, তোমরা সকলেই জানো। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে দিই, এটা আমার নোটটা দেওয়া উচিত ছিল, ভুল হয়ে গেছে আমার মনে আছে যতদূর সম্ভব। ওই আগেরবার যখন দিয়েছিলাম ক্লার্কশিপের পরীক্ষা পড়ানোর সময় দিয়েছিলাম যে ক্ষুদিরাম বসুকে কে অ্যারেস্ট করেছিল, ওটা একটা কিন্তু বাঙালি পুলিশ অফিসার অ্যারেস্ট করেছিল, ওনার নাম হচ্ছে নন্দলাল ব্যানার্জি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা কিন্তু আসতেই পারে পরীক্ষায় যে
মুজাফর কনস্পিরেসিসে সময় ক্ষুদিরাম বসুকে কে অ্যারেস্ট করে, তখন সঠিক উত্তর হবে উনি একজন বাঙালিই ছিলেন, নন্দলাল ব্যানার্জি। উনি কিন্তু অ্যারেস্ট করেছিলেন। এই পরবর্তীকালে কিন্তু এই নন্দলাল ব্যানার্জিকে আবার নরেন্দ্রনাথ ভট্টাচার্য নামে একজন বিপ্লবী কিন্তু হত্যা করেছিল। ঠিক আছে, এইটাও কিন্তু আসতে পারে যে নন্দলাল ব্যানার্জি মানে যিনি ক্ষুদিরাম বসুকে হত্যা করেছিল তাকে কোন বিপ্লবী খুন করে, তখন সঠিক উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু ওটার থেকে এটা বেশি আসার চান্স যে ক্ষুদিরাম বসুকে কে অ্যারেস্ট করেছিল, তখন সঠিক উত্তর হবে নন্দলাল ব্যানার্জি, পুলিশ অফিসার নন্দলাল ব্যানার্জি। এই নামটা মনে রেখো। আর প্রফুল্ল চাকি কিন্তু সুসাইড করেছিল, এটাও আসতে পারে যে কোন বিপ্লবী সুসাইড করেছিল, তখন হবে প্রফুল্ল চাকি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জি.এইচ. দেশমুখ মানে গোপাল হরি দেশমুখ, ডাব্লিউ.সি. ব্যানার্জি মানে উমেশচন্দ্র ব্যানার্জি, আর অ্যানি বেসান্ত, এ বেসান্ত মানে অ্যানি বেসান্ত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সবাই জানো, এটা খুব কমন প্রশ্ন, আমাদের প্রথম অধিবেশনে ডাব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি আমাদের সভাপতিত্ব করেন, এবং উনিও প্রথম বাঙালি সভাপতি হিসাবেও যদি ধরো জাতীয় কংগ্রেসের উনি। আর বোম্বেতে অধিবেশনটা বসেছিল 1885 সালে, তৎকালীন বোম্বে, এখন তো মুম্বাই। ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন? এম.এন. রায়, লালা হরদয়াল, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হচ্ছে রাসবিহারী বসু। এখানকার যে অপশানগুলো দেখছো, এই অপশান অনুযায়ী অবশ্যই রাসবিহারী বসুই কিন্তু ভারতীয় সৈন্যবাহিনী গঠন করেছিল। কিন্তু ওটা ক্যাপ্টেন মোহন সিং যদি থাকতো তাহলে সঠিক উত্তর ক্যাপ্টেন মোহন সিং দিও। যদি ক্যাপ্টেন মোহন সিং না থাকে সঠিক উত্তর রাসবিহারী বসু দিও। পরবর্তীকালে যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর আছে, রাসবিহারী বসু দায়িত্বটা মানে অর্পণ করেছিল। শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। অর্জুন দেব, গোবিন্দ সিং, হরগোবিন্দ, তেগ বাহাদুর। সঠিক উত্তর হচ্ছে গুরু হরগোবিন্দ। মানে গুরু অর্জুন যাকে জাহাঙ্গীর হত্যা করেছিল, ওনার পুত্র হচ্ছে গুরু হরগোবিন্দ। ওই গুরু হরগোবিন্দ কিন্তু এই শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিল। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ত্রয়োদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করে? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। আফজাল খান, চিঙ্গিস খান, তেমুচিন, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। সঠিক উত্তর হবে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। তারিখটা মোটামুটি অ্যারাউন্ড 1203 কোনো জায়গায় পাবে, 1204 কোনো জায়গায় পাবে। তোমরা জানো ওই যে নদিয়া আক্রমণ করেছিল লক্ষণ সেন, ওই যে গল্পটা তোমরা জানো আশা করি। এবার এটা অনেক জায়গায় 1203 থাকলে 1203 দেবে, পেয়ারে থাকলে পেয়ার অনুযায়ী দেবে, নাহলে 1204 দেবে। আর ইনিও কিন্তু ওই মোহাম্মদ ঘড়িরই সেনাবাহিনীতে ছিলেন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। জয়নাল আবেদিন, বলবন, সুজাউদ্দৌলা, হুসেন শাহ। জয়নাল আবেদিন। কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। সোজা প্রশ্ন। আকবরনামা কে লিখেছিলেন? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। আচ্ছা, আরেকবার দেখিয়ে দিই প্রশ্নটা, খুব তাড়াতাড়ি বলে ফেললাম। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে। যেমন সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলককে। আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল, শেখ মুবারক, ফৈজি, তানসেন। সঠিক উত্তর হবে আবুল ফজল। আকবরনামা লিখেছিলেন আবুল ফজল। ঠিক আছে, পরের প্রশ্ন বন্ধুরা। মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন জিন্দা পীর? ঔরঙ্গজেব, আকবর, হুমায়ুন, বাবর। সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। এছাড়াও কিন্তু উনি আলমগীর নামেও পরিচিত ছিল। যেটা আমাদের ফুডের প্রশ্ন এসেছিল। হিন্দুস্তানের তোতাপাকি কে, মানে হিন্দুস্তানের তোতাপাকি নামে কে পরিচিত? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। আমির খসরু, রায় ভনমল, পুরন্দরকার, মালিক, মোহাম্মদ জয়সী। আমির খসরু কিন্তু হিন্দুস্তানের তোতাপাকি নামে পরিচিত। মন্টেগু চেমস্ফোর্ড সংস্কারের সুপারিশ করা হয়েছিল। ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। দ্বৈত শাসন, আংশিক স্বাধীনতা, পৃথক সাম্প্রদায়িক নির্বাচন মণ্ডলী, প্রাদেশিক সাহিত্য শাসন। সঠিক উত্তর হচ্ছে দ্বৈত শাসন বা ডায়ার্কি। যেটা আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919 দেখবে যেটা আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ওটাই মন্টেগু চেমস্ফোর্ড নামে পরিচিত। এবং এই যে পৃথক সাম্প্রদায়িক নির্বাচন মণ্ডলী, এটা কিন্তু 1909 সালে যেটা হয়েছিল, মানে যেটাকে ওই মর্লে মিন্টো রিফর্ম বলে, মর্লে মিন্টো ওখানে জড়িত আছে দেখবে। আর এটা কিন্তু মন্টেগু চেমস্ফোর্ড, যেটা দ্বৈত শাসন, 1919 সাল থেকে এটা হয়। এটা ইংলিশে বললে কিন্তু ডায়ার্কি বা ডায়ার্চি যেরকমভাবে বলতে পারো তোমরা। এটা কিন্তু ইংলিশ টার্মটা একটু ভালো করে মনে রেখো। ভারতের সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা চালু করেছিল? ডাব্লিউবিএস 2007-এর প্রশ্ন। শক, গুপ্ত, মৌর্য, কুষাণ। সঠিক উত্তর হচ্ছে কুষাণরাই কিন্তু সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন, এবং মোস্ট প্রবাবলি হয়তো ভীম কথফিসেস বা কুজল কথফিসেস উনিই কিন্তু চালু করেছিলেন এই স্বর্ণমুদ্রা প্রথম ভারতে। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? অনেক জায়গায় দেখবে এটা আবার দেওয়া আছে যে এই ব্যাকটেরিয় গ্রিক এইভাবেও দেওয়া আছে অনেক জায়গায়। ওরা চালু করেছিল, সেটা কুষাণদের দ্বারা বেশি পপুলারাইজড হয়েছিল, কিন্তু বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এটাই আছে, কুষাণরাই চালু করেছিল। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? ডাব্লিউবিসিএস 2007-এর প্রশ্ন। বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে। বাল গঙ্গাধর তিলক তোমরা জানো।
স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা একটা খুব সোজা প্রশ্ন। এটা কোন সালে বালগঙ্গাধর তিলক কর দেব না অভিযান করেছিলেন? মানে কর দেবে না, ট্যাক্স দেবে না আর কি। এটা দুর্ভিক্ষ এবং কোনো কারণে দুর্ভিক্ষ এবং অন্যান্য কারণে উনি ট্যাক্স দেবে না বলেছিলেন ব্রিটিশ সরকারকে। এই নিয়ে একটা অভিযান চালিয়েছিল। সেটা কত সালে? 1896, 95, 1895, 1898 ও 1899। সঠিক উত্তর হচ্ছে 1896 সালে। অনেক জায়গায় হয়তো এটা 1897 দেখবে। 1897 সালে উনি কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন, যতদূর আমি জানি। 1896 সালে বালগঙ্গাধর তিলক কিন্তু এই কর দেবো না বলে অভিযান করেছিলেন। কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন? চৈতন্য, রবিদাস, রামানুজ, নামদেব। সঠিক উত্তর হচ্ছে চৈতন্য। এই চারটে অপশানের মধ্যে চৈতন্যই একমাত্র হিন্দু মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন, এবং চৈতন্যর একজন খুব আর কি পপুলার যে মুসলিম শিষ্য ছিল জবন হরিদাস, তোমরা নাম শুনে থাকবে, হয়তো সিনেমাতেও দেখে থাকবে। আর রামানুজের শিষ্য ছিল যতদূর মনে পড়ছে রামানন্দ, মানে যা রামানন্দেরও কিন্তু অনেক মানে মুচি থেকে শুরু করে, মুসলিম থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে উচ্চ নিম্ন সকল মানে আর কি অনেকেই শিষ্য ছিল। যেমন কবির রামানন্দের শিষ্য, মানে রামানুজের শিষ্য হচ্ছে রামানুজের শিষ্য হচ্ছে রামানন্দ। রামানন্দের শিষ্য কিন্তু অনেকে ছিল, যার ভিতরে কবিরও একজন অন্যতম শিষ্য। ওটা কিন্তু ওটা অপশানে থাকলে আবার ওটা আর চৈতন্যদেব একসঙ্গে দেবে না তোমাদের। অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? WBCS 2007 প্রশ্ন। ফেব্রুয়ারি 11, 1922 সালে, ফেব্রুয়ারি 19, 1922, ফেব্রুয়ারি 20, 1922, ফেব্রুয়ারি 28, 1922। সঠিক উত্তর হচ্ছে ফেব্রুয়ারি 11, 1922 সাল। চৌরি চৌরা ঘটনার কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন মহাত্মা গান্ধী। তোমরা জানো উত্তরপ্রদেশে চৌরি চৌরা যে ঘটনাটা ঘটেছিল, ওই একটা পুলিশ থানাকে এই ক্ষিপ্ত জনতারা আগুন জ্বালিয়ে দিয়েছিল, তাতে কিছু পুলিশ হতাহত হয়েছিল। তার জন্য কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু যেহেতু মহাত্মা গান্ধীর নীতি ছিল অহিংস, সেই অহিংস নীতির বিরোধী কাজ বলে উনি কিন্তু এই আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিলেন। ডেটটা কিন্তু মনে রেখো, ফেব্রুয়ারি 11, 1922 সাল। কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? WBCS 2007 প্রশ্ন। হরিজনদের অধিকার সুরক্ষা, হিন্দু সমাজের ঐক্য রক্ষা, আইন অমান্য আন্দোলন, নীল চাষিদের সমস্যার সমাধান। সঠিক উত্তর হচ্ছে নীল চাষিদের সমস্যার সমাধানের জন্য 1917 সালে এটা হয়েছিল চম্পারণ যে সত্যাগ্রহ বা চম্পারণ আন্দোলন। এটা কত সালে হয়েছিল? 1917 সালে। কোথায় হয়েছিল? আমাদের বিহারে, ঠিক আছে। এই বিহারেই কিন্তু এই চম্পারণ জেলা, মানে নর্থ বিহারে এই চম্পারণ জেলা অবস্থিত। এইখানে চম্পারণ সত্যাগ্রহ একই প্রশ্ন। আর কত সালে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ? এটা যদি আসে পরীক্ষায় তখনও সঠিক উত্তর হবে 1917 সালে। এবং যদি আসে যে মহাত্মা গান্ধী ভারতবর্ষের প্রথম কোন সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, তখনও সঠিক উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। এবং কোন ব্যবস্থার প্রতিবাদে? 3 কাটিয়া ব্যবস্থার প্রতিবাদে। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারতো। এখানে যেরকম দিয়েছে নীল চাষিদের সমস্যার সমাধান, মানে নীল কররা কিন্তু এই একটা নিষ্ঠুর প্রথা চালু করেছিল যে 3 কাটিয়া ব্যবস্থা, যেটা 3 কাটিয়া ব্যবস্থার এই একটা ব্যবস্থা যেটার মাধ্যমে ওই নীলকররা কিন্তু কৃষকদের শোষণ করতো এবং তাদেরকে বিভিন্ন রকম অবৈধ খাজনা দিতে বাধ্য করতো, ঠিক আছে। এর প্রতিবাদেই কিন্তু গান্ধীজি কিন্তু এই চম্পারণ সত্যাগ্রহ করেছিল। এবং এখানে একটা প্রশ্ন আমি বলে দিই, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি আগে দিয়েছি নোট বলে এখানে দিইনি। রামকুমার শুক্লা, এই নামটা একটু মনে রেখো। অনেকেই কিন্তু এই চম্পারণ সত্যাগ্রহে গান্ধীজি সহযোগী ছিল, কিন্তু এই নামটা মনে রেখো যে 4টে অপশনের সঙ্গে একটা অপশন দিয়েছিল রামরতন শুক্লা, দিয়ে যে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহের প্রধান সহযোগী কে ছিলেন বা গান্ধীজিও বলতে পারো তার নেতৃত্বে আন্দোলনটা পরিচালনা করেছিলেন, তখন সঠিক উত্তর হবে রামরতন শুক্লা। রামরতন শুক্লার নামটা গান্ধীজির যে চম্পারণ সত্যাগ্রহ তার সঙ্গে কিন্তু একটুখানি তোমরা মানে একটু মনে রেখো আর কি। ওটাকে আর কি মানে ওটাকে একটা লিঙ্ক রেখো, রামরতন শুক্লা ও চম্পারণ সত্যাগ্রহ গান্ধী যেটা 1917 সালে করেছিল বিহারের চম্পারণে, ওটা একটু লিঙ্কটারে মনে রেখো, রামরতন শুক্লা। এমএন রায়ের নির্বাসনকালীন কমিউনিস্ট পত্রিকা কোনটি? WBCS 2007 প্রশ্ন। কিষাণ সভা, ভ্যানগার্ড, দি ওয়ার্কার, অনুশীলন। সঠিক উত্তর হচ্ছে ভ্যানগার্ড, যেটা 1922 সালে কিন্তু প্রকাশিত হয়। এমএন রায়ের ভালো নাম কি? মানবেন্দ্রনাথ রায়। এবং আরেকটা প্রশ্নও আসে, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। মানবেন্দ্রনাথ রায় বা এমএন রায়ের আসল নাম কি? 4টে অপশনের সঙ্গে দেখবেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য আছে, সঠিক উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি কিন্তু 1920 সালে বা 1920 খ্রিস্টাব্দে কিন্তু সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেছিল, ঠিক আছে। যে ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম কোথায় গঠন হয়েছিল? তাসখন্দ। এবারে ঘটনা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের তাসখন্দ দেওয়া আছে। তাসখন্দ মানে হচ্ছে এখন সরি বন্ধুরা, তাসখন্দ কোথায় অবস্থিত? তাসখন্দ ফাইলস তোমরা দেখে থাকবে সিনেমা।
খুব ভালো সিনেমা, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। তাসখন্দ কিন্তু আমাদের উজবেকিস্তানের রাজধানী বর্তমানে। তাসখন্দ উজবেকিস্তানের রাজধানী, কিন্তু প্রচুর দেশ তোমরা জানো যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একসাথে ছিল, যেমন ইন্ডিয়ার সঙ্গে প্রচুর আমাদের আলাদা হয়ে গেছে পাকিস্তান বাংলাদেশ। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রচুর দেশ একসাথে ছিল, যেমন বেলারুস ছিল, বেলারুস আলাদা হয়ে গেছে। উজবেকিস্তানও সোভিয়েত ইউনিয়নের সঙ্গেই ছিল, আলাদা হয়ে গেছে। কাজাখস্তানও ছিল, আমি যতদূর জানি অনেক দেশ ছিল, 10-12টা দেশ আলাদা হয়ে গেছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তখন কিন্তু এটা প্রশ্নটা সোভিয়েত ইউনিয়নে, ওই জন্য সোভিয়েত ইউনিয়ন দিয়েছে। এবার তাসখন্দ কিন্তু উজবেকিস্তানের রাজধানী, এটাও কিন্তু মনে রেখো। আর 1920 খ্রিস্টাব্দে উনি কিন্তু এই তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি ফার্স্ট গঠন করেছিলেন, এবং 1940 সালে উনি কিন্তু র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। ওই মানবেন্দ্রনাথ রায় কিন্তু বা এম এন রায় কিন্তু 1940 সালে কিন্তু র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠা করেন। এছাড়াও ওনার সম্বন্ধে কিন্তু অনেক কিছু, আরও অনেক নোট দেওয়া যায়, দিলে শেষ হবে না, প্রচুর গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব। আর যদি আসে যে র্যাডিক্যাল হিউম্যানিস্ট নামে কোন বিপ্লবী পরিচিত বা কে পরিচিত, হ্যাঁ, র্যাডিক্যাল হিউম্যানিস্ট নামে পরিচিত হচ্ছে এম এন রয়। এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। র্যাডিক্যাল হিউম্যানিস্ট নামে কে পরিচিত, তো সঠিক উত্তর হবে এম এন রায়। তাহলে চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত 2007-এর হাফ কোশ্চেন আজ শেষ করলাম। একটা ক্লাসে পুরোটা পারলাম না, যদি পারি আমি কালকের 2007-এর পিলটা হিস্ট্রিটা শেষ করে দেবো। ততক্ষণ পর্যন্ত গুড ডে অ্যান্ড গুড বাই, ভালো থেকো।